দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএলসির গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুসরাত আফরিন। যেমনটি জানেন যে নতুন সংবিধান সংস্কারে রাষ্ট্রপতির হাতে বাড়ছে নিয়োগ ক্ষমতা এবং সংসদ হতে পারে দ্বিপাক্ষিক এই ধরনের আলোচনা চলছে অনেকদিন ধরে, এবং জাতীয় ঐক্যমতের যেই জুলাই সনদ, সেই সনদ হচ্ছে এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। কেননা এই জুলাই সনদের বাস্তবিক প্রয়োগিক চায় জামায়াত এবং এনসিপির বিভিন্ন নেতারা, এবং সেই সাথে আজকে জামাতের ইসলামী সহকারী যে সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, উনি সিএসিতে যে দেখা করেছেন এম নাসিরুদ্দিনের সঙ্গে, এবং তারপরে প্রেস ব্রিফিংয়েও তিনি ব্যাপারটি পরিষ্কার করেছেন যে তাদের কিছু নির্দিষ্ট চাওয়া পাওয়ার জায়গা রয়েছে যেগুলো এখনও পরিষ্কার হয়নি। সেই জন্য নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং তাদের কিছু শর্ত এর মধ্যে বিভিন্ন সমাবেশেও তারা ঘোষণা করে দিয়েছেন। সেই সাথে বিএনপি আজকে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের খসড়ার যে স্বাক্ষর করার বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং সেটি লিখিত আকারে পেশ করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি জুলাই সনদ এবং রাজনৈতিক বাস্তবতা। আর এ বিষয়ে আলোকপাত করার জন্য এবং আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন অতিথি। আমার একদম ডানে রয়েছেন রাজিকুজ্জামান রতন, উনি সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের মধ্যে আর উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেহেতু ইতিমধ্যে বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা পেয়েছি, এবং শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এবং ঐক্যমত্য কমিশনের মাধ্যমে করা একটা সমন্বিত খসড়া, এই খসড়ার সাথে সংবিধানকে কেন সাংঘর্ষিক আকারে কিছু রাজনৈতিক দল উপস্থাপন করছেন, এবং বিশেষ করে আমি জামাত ইসলামের কথাই বলবো। আজকে যেহেতু ইসিতে তারা একটি বৈঠক করেছেন এবং এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠকের পর জনাব হামিদুর রহমান আজাদ স্পষ্ট করেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তারা আসলে সুনির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছেন, যে দ্বিপক্ষিক যে সংসদ সেটা তো আছেই, সেটা নিয়ে অনেক দল আবার একমত পোষণ করেছেন। তাদের আপত্তির জায়গাটিই হচ্ছে জুলাই সনদের প্রায়োগিক বিষয় এবং সাংবিধানিক কিছু রূপ দেওয়ার যে বিষয়, সেই জায়গাগুলোতে আমরা কথা বলতে চাই। আমি প্রথমে যেতে চাই রাজিকুজ্জামান রতন, আপনার কাছে। আপনারা দীর্ঘদিন এই পিআর পদ্ধতি এবং সেই সাথে সংবিধান এবং এই ইস্যুগুলো নিয়ে জাতীয় ঐক্যমতের মিটিংগুলো করছেন, এই সংঘর্ষের জায়গাটাকে, এটা আমার প্রশ্ন। প্রশ্নটা সংঘর্ষের নয়, প্রশ্নটা ছিল সমঝোতার, প্রশ্নটা ছিল সমন্বয়ের, প্রশ্নটা ছিল ঐক্যমত্যের, যে কারণে বলা হয়েছিল যে ঐক্যমত্য কমিশন। কিন্তু আমরা একটু খেয়াল করে দেখলাম যে রাজনৈতিক দল প্রথমে 35টা, পরে 32টা রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করলেন। প্রতিটি রাজনৈতিক দল তাদের লক্ষ্য, গঠনতন্ত্র, কর্মপদ্ধতি এগুলো সবই কিন্তু আলাদা। এই কারণে দলগুলো তো আলাদা, কিন্তু তাদের কোনো কোনো জায়গায় একমত হওয়ার জায়গা থাকে। সামনে লক্ষ্যটা কি, তাদের স্বপ্নটা কি, বাস্তবায়ন কৌশলটা কি, এগুলো নিয়ে কখনো কখনো কিছু কিছু প্রশ্নে একমত হয়, কিছু কিছু প্রশ্নে দ্বিমত হয়। আমরা সে কারণে শুরুতে বলেছিলাম যে এমন কোনো ইস্যু এখানে তৈরি করা উচিত নয় যেখানে কেউ একমত হতে পারবে না। আবার এমন কোনো ইস্যু এখানে খুঁজে বের করতে হবে যেখানে আমরা সবাই একমত হতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলেছিলাম, যদি আমরা বলি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই প্রশ্নে আমরা সবাই একমত হয়ে যাব। আচ্ছা, যখন যদি এই প্রশ্নটা আসে যে অভ্যুত্থান তো কোনো নিয়ম মেনে হয়নি, আইন মেনেও হয়নি, ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে সেই সরকারকে আইনসঙ্গত এবং সংবিধান সম্মত করবার জন্য সংবিধানের যে 7 ক এবং খ অনুচ্ছেদটাকে পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে এটা আমরা একমত হয়ে যেতে পারবো। এই প্রশ্নে আমরা একমত হতে পারবো যেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা না থেকে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা যায় কি, সে প্রশ্নে আমরা একমত হতে পারবো। কিন্তু ভারসাম্যটা কতটুকু হবে সেটা নিয়ে হয়তো একটু বিতর্ক থাকতে পারে। তারপর আমরা এই ব্যাপারে একমত হতে পারবো যে পুলিশকে দলীয় কাজে ব্যবহারের যে নজির চলে আসছে, সে 1861 সালে পুলিশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেখান থেকে পুলিশের একটা গণতান্ত্রিক বিধান তৈরি করা উচিত কি, সেক্ষেত্রে আমরা একমত হতে পারবো। আচ্ছা, প্রশাসনকে দলের মানে ভাবমূর্তি রক্ষার জন্য অথবা দলের অস্তিত্ব রক্ষার সঙ্গে মানে মিলিয়ে দেওয়া, এই কাজটা করে প্রশাসনকে একদিকে দলীয়করণ আর একদিকে দুর্নীতিকরণ, এই দুটোই যে চলছে, তার যে বিষময় ফল আমরা মানে দেখছি, এখান থেকে প্রশাসনকে আমরা জনগণের প্রশাসন করতে পারি? তো সেগুলো নিয়ে যদি আমরা একমত হতে চাই তাহলে একমত হওয়াটা কিন্তু সহজ। কিন্তু আমরা দেখলাম শুরুতেই কিছু কিছু বিতর্ক এলো ভিতর থেকে এবং বাইরে থেকে,
যে সংবিধান পুনর্লিখন, সংবিধান সংশোধন। আচ্ছা, পুনর্লিখন হওয়া মানে তো নতুন করে লেখা, আর সংশোধন হওয়া মানে সংবিধানের যে জায়গাগুলো অসঙ্গতি আছে, যে জায়গাগুলো আমাদের আকাঙ্ক্ষার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, অথবা বলি সংবিধানে যা লেখা হয়েছে এবং পরবর্তীতে সংশোধনের মাধ্যমে সংবিধানকে যতটুকু সংকুচিত করা হয়েছে সেখান থেকে সংবিধানকে তার মূল জায়গায় ফিরিয়ে আনতে পারবো কিনা। তো সেই বিষয়টা আমরা এই জন্য বলেছিলাম পুনর্লিখন নয়, সংবিধান সংশোধনের জায়গায় আসতে হবে। এই সংবিধান 17 বার সংশোধিত হয়েছে, এর মধ্যে বেশিরভাগই সংশোধিত হয়েছে ক্ষমতাসীনদের ইচ্ছায়, এবং বেশিরভাগ সময় সংশোধিত হয়েছে গণতন্ত্রকে সংকুচিত করবার জন্য। ফলে এবার অন্তত সংবিধানটা সংশোধন হোক যে গণতান্ত্রিক অধিকারটাকে সম্প্রসারিত করবার জন্য। আপনারা কি চাচ্ছেন নির্দিষ্ট করে? আপনারা কি সংশোধন চাচ্ছেন নাকি পুরোটাই আবার নতুন করে লেখা? তো প্রশ্নই ওঠে না। সেটাই, কিন্তু এখানে কিছু পরিষ্কার হওয়ার বিষয় আছে। আমি এই মুহূর্তে জনাব মুজাহিদ আপনার কাছে আসতেই চাচ্ছি। এনসিপিও দীর্ঘদিন ধরে জুলাই সনদ নিয়ে তাদের একটা বাস্তবসম্মত দাবিই ছিল, তারা যে কোনো সমাবেশে, যে কোনো মিটিং বা সভা সেমিনারে একটাই তাদের প্রধানতম দাবি আমার মনে হয় জুলাই সনদ। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি। তাহলে এই জুলাই সনদকে ইনডেমনিটি দিতে হবে কেন? এই প্রশ্নটা কেন এসেছে? অসংখ্য ধন্যবাদ। যেটা আসলে ভাইয়ের সাথে একটা বিষয় শুরু করলে সবাই বুঝবে। আমাদের সমস্যা হলো আমরা বুঝি না, যে আমরা হয়তো বুঝি, আমার মনে হচ্ছে যে ওইভাবে আমরা খোলাসা করে আলোচনা হয় না। অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিফর্মের মধ্যে একটা পার্থক্য আছে, দুইটা শব্দগত যেমন পার্থক্য আছে আর সেটার কার্যকারিতাও পার্থক্য আছে। সংসদে যখন আপনি যাবেন তখন আপনি মেজর কোনো জিনিস রিফর্ম করতে পারবেন না, কারণ আপনি সংবিধানটা হাতে মানে শপথ নিয়ে আপনি কিন্তু সংসদে যাচ্ছেন। আর রিফর্ম করতে গেলে সংসদে যাওয়ার আগেই করতে হয়, যেটা ঐক্যমত্য কমিশনে আমরা এমন কিছু চেঞ্জ নিয়ে এসেছি সবাই মিলে, যেগুলো আসলে কি রিফর্ম বলে। আপনি মিনিমাম করলেও রিফর্ম হয়েছে, মৌলিক বললেও মৌলিকগুলো হয়েছে। তা আমাদের দাবিটা ছিল যে মৌলিক রিফর্মের একটা সবাই মিলে ঐক্যমত্যে জায়গা আসা, এবং সেই জিনিসটা দেখেন স্বাধীনতার পরেও বাংলাদেশে একটা গণপরিষদ হয়েছিল সংবিধান লেখার জন্য, কিন্তু সেটা মনে রাখা উচিত সবার। সেটা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত লোক না, ওটা পাকিস্তান আমলে নির্বাচিত কিছু লোক দিয়ে এই সংবিধানটা লেখা হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সংবিধানটা লেখা হয়নি। এটা স্ট্রাকচারালি এবং আইডিওলজিক্যালি দুইটাই কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আপনাদের এটা কেন মনে হচ্ছে? কেন মনে হয়? আমি আপনাকে বলি, যখন আমরা 1972 সালে 15 ফেব্রুয়ারি যখন শেখ মুজিব একটা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগের আদর্শ হবে এই চারটা, আপনি ঠিক ওই চারটা জিনিসে স্বাধীনতার পরপরই আসে আমাদের চারটা ফান্ডামেন্টালস করে দাঁড় করানো হলো, তার পার্টির আইডিওলজি হয়ে গেল। অথচ মানুষ যুদ্ধ করেছে কি ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদার জন্য। এইটা তো কখনো আমাদের রাষ্ট্রীয় আদর্শ হিসেবে হয়নি। তো সেই জায়গাটা দেখতেছেন এটা আসলে বাইপাস করা হয়েছে। তো সেই জায়গা থেকে জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা মোমেন্টাম, যেটা বাংলাদেশের সবাইকে এক জায়গায় বসিয়ে বলতে চাই যে বাংলাদেশে আগামী দিন আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই সেটাকে আমরা ঐক্যমত্য হইলাম। তো সেটাকে যদি আপনি কাগজি বাগ বানায় রাখেন এটার কোনো মূল্য থাকবে না। যদি একটা আইনি ভিত্তি থাকে, খেয়াল করে দেখেন, আমি যদি বলি ওনার 106 দিয়ে তো আপনারা এই সরকারটা গঠন হয়েছে, রাইট? একটা জাস্ট সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে। এবং আমার কাছে ঐক্যমত্য কমিশনটার লিজিটিমেসি কোথায় থেকে আসলো আমাকে বলতে পারবে সাংবিধানিক? এত যে সংবিধান আমরা করতেছি, সংবিধানের কোথায় ঐক্যমত্য কমিশনের কথা বলা আছে? তার মানে ম্যাক্সিমাম আমরা যদিও এটা একটা জগাখিচুড়ি হয়েছে, কিন্তু অনেকগুলো ভায়োলেশন করে কিন্তু এসে আমরা এই যে ঐক্যমত্য কমিশন করতেছি, অনেকগুলো রিফর্ম কমিশন করতেছি, এইগুলো সবগুলো করা হয়েছে সংবিধানকে ভায়োলেট করে এক এন সেন্স। তা যেগুলোতে এখন যদি এক্সিস্টিং সংবিধান অনুযায়ী চলি আমরা, তাহলে যেটা হবে যে আপনারা সবাই ভায়োলেট করছেন, যারাই জুলাই সনদ সাইন করবেন সবাই ফাঁসির আসামি হবেন, কারণ আপনি সংবিধান ভায়োলেট করে কাজটা করেছেন। কারণ অলরেডি আমরা ভায়োলেট করেছি। সুতরাং এইটাকে তাহলে জুলাই সনদটাকে অবশ্যই একটা প্রায়োরিটি দিতে হবে এবং লিগ্যাল একটা ভিত্তি দিতে হবে। তখন আপনারা সবাই সেফ এন্টিফেসি যারা এটা শেখ হাসিনার বিরোধী আন্দোলন ছিলেন, কারণ শেখ হাসিনা যে সংবিধানটা বানিয়েছে এটা সবাইকে আপনারা কি এই রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে অলরেডি, আমরা সবাই এখন সংবিধান বিরোধী হয়ে গেছি। সুতরাং এই রিফর্মটা কাগজে বাগ হওয়া মানে সবার জন্য ক্ষতিগ্রস্ত হয় একদিক দিয়ে। দুই নম্বর হচ্ছে বাংলাদেশ পরিবর্তনের যে মোমেন্টাম এসেছে আমাদের সবাই মিলে এগ্রিমেন্ট করা, যেমন মদিনা সনদ দিয়ে মদিনা চেঞ্জ হয়ে গেছে, কম্প্যাক্ট হয়েছে। আমাদের জুলাই সনদ দিয়ে আমরা একটা জিনিস চেঞ্জ করতে চাই, বাংলাদেশের নতুন একটা সেন্স আনতে চাই, যেটা হচ্ছে আমরা সবাই মিলে আগাচ্ছি, একটা দিকে আগাচ্ছি। এটা যদি না করে আইনি ভিত্তি তার কোনো মূল্য থাকবে না। এই জন্য ছাত্ররা এটা বুঝেছে যে দল কোন না, দেশ দরকার আমাদের। জনাব মুজাহিদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে জুলাই সনদ তো আসলে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অঙ্গীকার বা একটা ঐক্যমত্য, এইটাতে ঐক্যমত্য একটা, কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রশ্নটা শেষ করি। প্রশ্ন হচ্ছে যে এইভাবে কোনো সনদকে আসলে মানতে কোনো রাজনৈতিক দল বা কোনো একটা গোষ্ঠীকে বা একটা কমিউনিটিকে, সাধারণ মানুষকে বাধ্য করা যায়? আপনি দেখেন আমরা তো বলছি, এই জন্য তো বলছি যে একটা জিনিস আপনি গঠন করলেন,
একটা আপনি সবাই মিলে বসলেন 21 দিন করে, আপনারা পুরো 1 মাসে 21 দিন টানা কাজ করলেন, সবাই মিলে বসলেন, রাষ্ট্রের রিফর্ম একটা বানাইলেন সবাই মিলে, সবাই এগ্রি করে করে 10টা বা 12টা পয়েন্ট একমত হয়েছি, তাহলে এটা মানেটা কি? যদি এটা আপনি চেঞ্জ না করেন, আমার কথা বোঝেন, তাহলে আমরা এটা দরকার ছিল না তো। তাহলে এতদিন ধরে যে আমরা বসলাম, তাহলে বাংলাদেশ পরিবর্তনের রিফর্মের এজেন্ডা এসব ভুয়া ছিল, বাগোয়াত ছিল। নতুন করে তাহলে যে দল নির্বাচিত হবে সে যা ইচ্ছা তাই করবে, তার মানে কি একটা দল ক্ষমতায় আসবে তাকেই সবগুলো দিয়ে দেবো রাষ্ট্রে? ধরলাম আপনি 30% ভোট পেয়ে ক্ষমতায় আসলেন, আপনি কি 70% মানুষের ম্যান্ডেট নিয়েছেন? আপনি যে 30%-এর নেতা, আপনি তো 70%-এর না, তাহলে আপনি গণভোট দেন। একটা মাধ্যম বের করতে হবে তো। এটাকে নানাভাবে আইনি ভিত্তি দেওয়া যায়, অর্ডিন্যান্স দিয়ে দেওয়া যায়, নির্বাচিতভাবে দেওয়া যায়, গণপরিষদ করে দেওয়া যায়, যেভাবে আপনার সবাই মিলে একটা তো গণভিত্তি দিতে হবে যেন আমরা এটার পরবর্তী চলতে পারি। আমাদের মধ্যে আমাদের আরেকজন অতিথি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, উনি জুমে যুক্ত হয়েছেন, বিশেষ মিটিংয়ে থাকার কারণে সরাসরি আসতে পারেনি, আমরা জুমে তার সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। দর্শক, আপনারা যেমনটি জানেন যে জুলাই সনদের যে খসড়া, সেখানে আনুষ্ঠানিকভাবে বিএনপি আপত্তি জানিয়েছে এবং সেটি লিখিত রূপ আজকে চূড়ান্ত হয়েছে। এবং আজকে তারেক রহমানও জন্মাষ্টমীর যে আয়োজনটি ছিল সেখানেও উনি ঘোষণা দিয়েছেন যে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দল আসলে বিভিন্নভাবে একটা অপচেষ্টা চালাচ্ছে বিষয়টাকে ঘোলাটে করার এবং এই নির্বাচনকে পিছানোর জন্য, অথবা তারা আজ করছে বিএনপি নির্বাচনে হয়তো সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, এই কারণে এটি বানচালের একটা অপচেষ্টা করছে, এই সুনির্দিষ্ট অভিযোগটি উনি করেছেন। আমরা এই মুহূর্তে জুমে সংযোগ দিতে চাই সৈয়দ ইমরান সালেহ, যুগ্ম মহাসচিব বিএনপির। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বিষয়ে আপনাকে জানতে চাচ্ছি যে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে এবং বিএনপি বলেছে যে রাজনৈতিক সমঝোতার দলিলকে সংবিধানের উপর স্থান দেওয়া, এই বিষয়টিতে মূলত অনেক বড় একটা আপত্তি জানানো হয়েছে, সেই সাথে আর অনেকগুলো বিষয়। আপনাদের এই আপত্তির জায়গাগুলো আর একটু পরিষ্কার জানতে চাচ্ছি, কেন এই আপত্তিগুলো? আমাদের এই আপত্তির জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট। আমরা বলেছি সংবিধানে আপনার কোনো রাজনৈতিক ঐক্যমত্যের যে দলিল, সেটাতে আপনার সংযুক্ত হতে পারে না। আমরা বলেছি জুলাই সনদকে আমরা এই আপনার সংবিধানের যে চতুর্থ তফসিল, সেই তফসিলে আমরা সেখানে সন্নিবেশিত করবো জুলাই ঘোষণাপত্রকে, আর যে জুলাই সনদে যেই সংবিধান সংশোধনের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো পরবর্তী সংসদে আমরা সেটা সংশোধন করব। আর যেগুলো সংবিধান সংশোধনের বাইরে বিষয়গুলো রয়েছে সেটা সরকার ইচ্ছা করলে অধ্যাদেশ জারি করে এখনই সেটা বাস্তবায়ন করতে পারে। তো সে ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। তো এখন এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া, এটা আসলে যুক্তিযুক্ত না। এবং কেউ একজন বললেই সেটাকে আপনার সংবিধানের উপরে স্থান দিতে হবে সেরকম না। আসলে এগুলো কথা বলে এই জটিলতাই সৃষ্টি করা হচ্ছে এবং জনগণ মনে করছে যে নির্বাচনের পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা, নির্বাচনকে প্রলম্বিত করা এবং জনগণের ভোটের অধিকারকে আরো দূরে সরিয়ে দেওয়া, এই কারণেই এই বক্তব্যগুলো সামনে হাজির করা হচ্ছে বলে জনগণ মনে করছে। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আরো একটি বিষয় আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনাকে আমরা এখন পেয়েছি এবং আমরা অত্যন্ত আনন্দিত আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদের সাথে এনডিএম, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং আমজনতা দল, তারাও খসড়া নিয়ে তাদের লিখিত মতামত দিয়েছে। বিএনপির এখানে এই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে পরামর্শ চেয়েছে এবং তারা বলেছেন যে জুলাই যে রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে বা ঐক্যমতে আনার চেষ্টা করছে। আপনারা বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছেনও, তাহলে এই যে লিখিত রূপটি আজকে আপনারা দালিলিকভাবে জমা দিলেন, বুঝতে পেরেছি আপনার কথায় যে সংবিধানের ওপরে দলিলকে নেওয়া যাবে না, তাহলে এর প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং ঐক্যমত্যের জায়গাটায় কিভাবে আসা যায়, আপনারা কি ভাবছেন? এখানে তো ঐক্যমত্য অলরেডি হয়েছে। এখানে আপনারা ধরেন সব বিষয়ে যে ঐক্যমত্য হবে এটা কিন্তু মানে চিন্তা করাটাও ভুল। তাহলে তো আর এই আলোচনার কোনো প্রয়োজন ছিল না। ঐকমত্য কমিশন যে দলিলটা আমাদের সামনে হাজির করেছিল, সবাই সেখানে সিগনেচার করে দিলেই হতো, কিংবা সিগনেচার না করলেও সরকার এটাকে আপনার তার মতো করে এটা বাস্তবায়ন শুরু করে দিলেই পারতো। কিন্তু যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আপনি করবেন, সেখানে ভিন্ন মত থাকবেই। এখন ধরেন বিএনপি একটি রাজনৈতিক দল, একটা বড় রাজনৈতিক দল, যারা অতীতেও সরকারে ছিল, বর্তমানেও আমরা দেশ, জাতি, জনগণের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করছি। আগামী নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা হয়তো আবারও সরকারে যেতে পারি। তো সেই কারণে বিএনপি তার অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবতার নিরিখে এবং রাজনৈতিক যে আপনার চিন্তা চেতনা, আমরা এগুলো কিন্তু হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে
আমরা আলোচনা করে এবং অন্যান্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে পরামর্শ করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে এটা কিন্তু আমরা সাবমিট করেছি বা আমরা মতামত দিচ্ছি। তো সেখানে আমি আবারও বলছি, কোড অ্যান্ড আনকোড, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বাস্তবতার নিরিখে আমরা এই বক্তব্যগুলো দিচ্ছি। এখন এই যে আপনি বলেছেন যে জুলাই সনদের যে বিষয়গুলো, আমি আবারও বলছি, যেগুলো ব্যাপারে আমাদের ঐকমত্য হয়েছে সেগুলো সরকার, যেগুলি মানে সংবিধান সংশোধনের বাইরে যা আছে সেগুলো সরকার অধ্যাদেশ জারি করেই কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে। আর বাকি সংবিধান সংশোধন করার মতো যে বিষয়গুলো রয়েছে এটা তো সংসদ ছাড়া এটা বাস্তবায়ন যোগ্য হবে না। এখন সেখানে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচন, এগুলো এটা অবাস্তব চিন্তা ভাবনা। ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচন, সংসদের নির্বাচন, তার আগে আপনি কিভাবে গণভোট করবেন, কিভাবে আপনার গণপরিষদ করবেন, সেটা তো এত জটিলতায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেখানে আমরা সবাই মিলে স্বাক্ষর করছি, যেখানে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন, যেখানে ঐকমত্য কমিশনের সদস্যরা স্বাক্ষর করবেন, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, সেখানে তো আপনার এখান থেকে পিছপা হওয়ার তো কিছু নাই, এটা হতেও পারবে না কেউ। তো সেই কারণে সবাইকে আস্থা বিশ্বাসের জায়গায় অটুট থেকেই কিন্তু এই কথাটা বলছি, সংবিধান সংশোধনের যে বিষয়গুলো রয়েছে সেটা আগামী সংসদে নির্দ্বিধায় আমরা সেখানে সেটা পাস করব, সেটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। আর যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলি তো এখন যে রাজনৈতিক দল এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে বা দেয় নাই, তারা এইসব নিয়ে আগামী নির্বাচনের আগে সময় জনগণের কাছে যাবে, জনগণের মতামত দিবে। জনগণ যদি সেটার পক্ষে রায় দেয় সেটা আমরা বাধ্য আপনার নির্বাচনে কি বলে আগামী সংসদে সেটা বাস্তবায়ন করতে। তো এইটা তো খুবই স্পষ্ট এইসব ব্যাপার। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে শেষ আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, আমরা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে শেষ আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি। আজকে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ উনি ইসির সাথে দেখা করে, কমিশনের সাথে দেখা করে বলেছেন যে তারা আসলে কোনোভাবেই এই জুলাই সনদের যে সমঝোতা বা ঐক্যমত সেটা না আসলে তারা নির্বাচনে যাবেন কিনা তারা ভাবছেন। এবং সেই সাথে এনসিপি এর আগেও বিভিন্ন সভায় বলেছেন, 16 তারিখে বলেছেন, 22 তারিখ তাদের প্রত্যেকটি সভার মধ্যে বলেছেন তারা জুলাই সনদের একদম প্রায়োগিক এবং সাংবিধানিক যে মানে আদালতের মাধ্যমে যে বাস্তবতা বা এই সরকারের অন্তর্বর্তী সরকারের সময়ে এর বাস্তবায়ন দেখতে চান। এবং তাছাড়া যদি নির্বাচনে যাওয়া হয় তাহলে সেটা আবার একই রকমের যে সংবিধানের যে প্রায়োগিক দিক বা ফ্যাসিবাদী সরকার, তারা সেই শঙ্কাটা জানিয়েছেন এবং তারা নির্বাচনে যাওয়া নিয়ে একটি শর্তও জুড়ে দিয়েছেন। এটা নিয়ে তাহলে আপনারা কি ভাবছেন? না দেখুন, এইটা নিয়ে আপনার এত জটিলতার কিছু নেই। এখানে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে এখানে রাজনৈতিক ঐকমত্য আছে, সেটা নিয়ে আপনার এখানে 106 আপনার সেখানে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। সরি, যেখানে আপনার রাজনৈতিক দলগুলো আপনার অঙ্গীকার করছে প্রকাশ্যে জনগণের সামনে, যেখানে স্বাক্ষর করছে, সেখানে তো আপনার এখানে সুপ্রিম কোর্টে 106 এই রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। জি জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের একটা বিরতির সময় হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরাও আপনাদের কথাও শুনতে চাই। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আবার আলাপ চালাবো। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠান। এই পর্যায়ে আমরা কথা বলছিলাম জুলাই সনদ এবং রাজনৈতিক বিভিন্ন বাস্তবতা এবং আজকে সারাদিনে ঘটে যায় কিছু বিশেষ ঘটনা নিয়ে। শুরুতেই যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। আবারও আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। একটা বিষয় আসলে এর প্রায়োগিক ক্ষমতা বা রাষ্ট্রপতির কাছে যে নিয়োগ ক্ষমতা দেওয়ার পর এই জুলাই সনদ এবং সংবিধান নিয়ে যে কথাটা আমরা শুরু করেছি অনুষ্ঠানের শুরুতেই, ক্ষমতায় ভারসাম্য আনার জন্য হচ্ছে একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু গত জুলাই অভ্যুত্থান থেকে এবছর 1 বছর আমরা পার করলাম, ফ্যাসিবাদ নির্মূল হলো, তাহলে এই ক্ষমতার ভারসাম্য কি রক্ষা হবে, কি মনে করেন? তার আগে দুটো কথা একটু বলে নিই। ডক্টর আতিক যেগুলো বলেছিলেন তার সঙ্গে একটু আমি যুক্ত করতে চাই। যেমন ধরুন, এনি অ্যামেন্ডমেন্ট ইজ এ পার্ট অফ রিফর্ম। ফলে অ্যামেন্ডমেন্ট এবং রিফর্মের মধ্যে কোনো চীনের প্রাচীর নাই। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে রিফর্ম অ্যান্ড রেভলিউশন, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে।
যে রিফর্ম ধাপে ধাপে হয়, একটু একটু করে হয়, আর রেভলিউশন হচ্ছে আমূল পরিবর্তন করে হয়। ফলে আমাদের এই জিনিসগুলো কিন্তু রাজনীতিতে এই টার্মগুলো আমরা ব্যবহার করি, এমনকি রাজনীতিতে না, আমরা জীবনেও ব্যবহার করি, আমাদের কাজের মধ্যে এগুলো ব্যবহার করি। 2 নম্বর কথা হচ্ছে যে অভ্যুত্থান, আজ পর্যন্ত যত ধরনের অভ্যুত্থান হয়েছে সবগুলো কিন্তু সংবিধানকে হয় স্থগিত করেছে অথবা সংবিধানকে বাতিল করে দিয়েছে। সেটা সামরিক অভ্যুত্থান হোক আর গণ অভ্যুত্থান হোক। 69-এর গণ অভ্যুত্থান কিন্তু পাকিস্তানের সংবিধানকে ধাক্কা দিয়েছিল, 90-এর গণ অভ্যুত্থান কিন্তু সেই সময় সংবিধানকে ধাক্কা দিয়েছিল, এমনকি 2024-এর অভ্যুত্থানও কিন্তু সংবিধান মেনে তোর অভ্যুত্থান হয়নি। ফলে যে কোনো অভ্যুত্থানের পরে এগুলো নির্বাচন দরকার হয়। আপনি 69-এর গণ অভ্যুত্থানের পরেই নির্বাচন হয়ে একে আবার একটা কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনের যে কন্টিনিউটি সেটাকে রক্ষা করতে হয়েছে। 90-এর অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, এমনকি 24-এর পরে নির্বাচনটা না হওয়ার কারণেই অ্যানোমালিসগুলো তৈরি হয়েছে। এখন যারা বলছেন যে আমাদের লাগবে, গণপরিষদ লাগবে, নতুন সংবিধান লাগবে, আচ্ছা ধরুন গণপরিষদের ইতিহাসগুলো কি? 70-এর নির্বাচন যে বৈধতা দিয়েছিল গণপরিষদের, এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আচ্ছা 70-এর নির্বাচনের মধ্যে তারা তো ইলেক্টেড ছিলেন, এবং সেই ইলেকশনে কি ইলেকশন ছিল? একদম ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল কার পক্ষে? বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, তাই তো? তার আগে 6 দফা ছিল। আচ্ছা এখন দেখুন, পাকিস্তান নামক একটা রাষ্ট্র ছিল, ভারত নামে একটা রাষ্ট্র ছিল। বলুন তো পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের গণপরিষদ কখন হয়েছিল? পাকিস্তান এবং ভারতের গণপরিষদ হয়েছিল কিন্তু 46-এ, তখন পাকিস্তানও হয়নি, ভারতও হয়নি। পাকিস্তানের গণপরিষদ তাদের গঠন হলো 3রা জুন 1947, আর আগস্টে গিয়ে তো স্বাধীন হলো। তারা প্রথম অধিবেশন বসলো 10ই আগস্ট 1947 এবং সিন্ধু বিধানসভায়। আর ভারতের হলো কবে? যে নভেম্বর 1946, এবং কিন্তু 47-এ কিন্তু ভারত স্বাধীন হয়েছে, 46-এ গণপরিষদ গঠিত হয়েছে। এবং দেখুন পাকিস্তানের গণপরিষদ বহাল ছিল কতদিন? 1947 থেকে 1956 পর্যন্ত, কারণ পাকিস্তানের সংবিধান হয়েছে 1956 সালে। এতদিন পর্যন্ত গণপরিষদ কাজ করেছে। ভারতের গণপরিষদ 46 থেকে শুরু করে 53 পর্যন্ত, 7 বছর তাদের গণপরিষদ ছিল। আচ্ছা ধরুন নেপালেরটা চিন্তা করুন, নেপালের 2টা গণপরিষদ হয়েছে। একটা হলো রাজতন্ত্রকে উচ্ছেদ করবার জন্য গণপরিষদ হয়েছে, সেখানে 2008 সালের 28শে মে, এবং এই গণপরিষদে 240 বছরের পুরনো রাজতন্ত্রকে ভেঙে দেওয়া হয়েছিল, দিয়ে একটা গণপ্রজাতন্ত্রী নেপালের দিকে তারা গিয়েছে, এবং সেটা 2012 সাল পর্যন্ত চলেছে। এরপরে আবার নেপালে একটা গণপরিষদ হয়েছে 2013 সালে, এটা 2015 সাল মতো হয়েছে। ফলে এখন যারা গণপরিষদের কথা বলছেন তাদের কিন্তু এটা বলতে হবে, তাহলে কি 3 বছর 4 বছর 5 বছর মেয়াদি একটা গণপরিষদ চলমান রাখার মতন করে তারা কি ভাবছেন? 1 2 নম্বর, এই গণপরিষদের মেম্বার কারা হবেন? এখন যদি একটা গণপরিষদ হয়, এই গণপরিষদের মেম্বার কারা হবেন? হয় আগের ইলেকশনে পাকিস্তান গণপরিষদের কিংবা ভারত গণপরিষদের মেম্বার হয়েছে 46-এর নির্বাচনে যারা বিজয়ী হয়েছিলেন তাদেরকে দিয়ে। তাহলে এখনকার যদি গণপরিষদ করতে হয় কাকে দিয়ে করবেন? ফলে এই, তাই না, এখন তো জাতীয় সংসদের পুরনো বহাল নাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু বিবেচনা করতে হবে। ফলে আমরা অনেক কিছু চাই, কিন্তু চাওয়ার জন্য কিছু আবার নিয়মেও তো সেটা চাইতে হবে। একটা নিয়ম ভাঙার জন্য নিয়ম লাগে। আমি পুরনো নিয়মকে পাল্টাতে চাই একটা নতুন নিয়ম প্রতিষ্ঠা করবার জন্য। ফলে পুরনো নিয়মকে ভেঙে নতুন নিয়ম প্রতিষ্ঠা করার সেই কাজটা করতে গেলে সেখানে যে বিষয়গুলো লাগে, আমরা জুলাই সনদের মধ্যে তার কিছুটা প্রতিফলন দেখতে চেয়েছিলাম। কিন্তু জুলাই সনদে এমন এমন বিষয় হলো, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বললাম, এগুলো নাই করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দিয়ে এমন বলা হচ্ছে যে 71-এর উপরে ঠাঁই পাবে 24। এরকম যদি হয়, বাস্তবে এটা হওয়া উচিত ছিল 71-এর মধ্য দিয়ে যে স্বাধীনতা এসেছে তার উপরে আমি ক্রমাগত দেশটাকে আরও উন্নত করতে যাচ্ছি, এখন আমি বৈষম্যহীন একটা বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি। সাম্যের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, এখন আমি 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী একটা বাংলাদেশের পথে যাত্রা শুরু করলাম। তাহলে এটার কন্টিনিউয়েশন। আমরা কন্টিনিউয়েশনকে কেন আমরা কন্ট্রাডিক্ট করতে যাচ্ছি? এখানেই কিন্তু তখন প্রশ্নটা তৈরি হয় যে এগুলোর মধ্য দিয়ে সনদে আমি কি লিখতে চাই। প্রথমত একটা প্রশ্ন আমাদের বাসদের পক্ষ থেকে আমরা তুলেছি, আমরা আমাদের লিখিত দিয়েছি, যে এই সনদের কোথাও এত যে শ্রমিক জীবন দিল, এত যে সাধারণ মানুষ জীবন দিল, তাদের কোনো কথা তো নাই। এই সরকারি হিসাবে 836 জনের মৃত্যুর তারা তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে 284 জন হচ্ছে শ্রমিক, 269 জন ছাত্র, 120 জন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, এই যারাও আসলে শ্রমিকের মতোই, 108 জন হচ্ছে কর্মচারী। তাহলে দেখুন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মচারী মিলে আমাদের যদি সংখ্যাটাও দেখি, কি বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণ এখানে দেখেছি। তাহলে এই মানুষগুলোর কথা, শ্রমিকের কথা, কৃষকের কথা, সেটা কোথাও কিন্তু আমরা এখনো আনি নাই। আমরা নিয়ে এসেছি কি
যে আমাদের রাষ্ট্র পরিচালনার নীতি এবং পদ্ধতিগুলো কি হবে। এই জায়গায় আমি ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে আসতেই চাচ্ছি। সনদ নিয়ে আসলে অনেক প্রশ্ন এবং অনেক জিজ্ঞাসা, যেহেতু আলোচনায় পুনঃ পুনঃ আমরা এটা করছি, খুব স্পষ্টভাবে জানতে চাই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী যদি জনগণ হয়, তাহলে জনগণ সনদ নিয়ে কেন প্রশ্ন করতে পারবে না? এটি কেন সনদে অন্তর্ভুক্ত হলো? কোনটা সনদ বুঝিনি কথাটা। যদি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা যদি জনগণের উপরই থাকে, ন্যস্ত থাকে, তাহলে এই জুলাই ঐক্য আমরা যে জুলাই সনদে অন্তর্ভুক্ত করলাম, এটি নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এটি নিয়ে প্রশ্ন তাহলে কেন তোলা যাবে না? আমি আসলে যেটুকু বুঝলাম আর কি, যখন গণঅভ্যুত্থান হয় তখন মূলত পাওয়ারটা ওই একটা যে নির্বাচনী সিস্টেম বা আমাদের ইলেক্টেড মেম্বারের হাত থেকে সরাসরি জনগণের হাতেই চলে যায়। দেখবেন যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে পুরো রাষ্ট্রটাই ফুল পাওয়ার জনগণ যেটা চাচ্ছিল সেটাই হচ্ছিল। এখন পার্টি যেটা চাচ্ছে সেটা হয়ে যাচ্ছে, খেয়াল করছেন কিনা? এখন আসি কি স্টেক হোল্ডার হয়ে গেছে। এখন পার্টি কি? এখন তো অন্তর্বর্তী সরকার। আমি অন্তর্বর্তী সরকার হলেও আমরা পার্টিকুলার চাওয়াগুলোকে বেশি মেজরিটি দিচ্ছি। বাসদ যদি আজকে খুব পাওয়ারফুল হইতো, দেখছেন যে বাসদের আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্লিমেন্ট হইতেছে। এখন বলছে বিএনপি ভেটো দিচ্ছে, হবে না। খেয়াল করে দেখবেন অনেক কিছু আছে যে বিএনপি বলছে এটা হবে না, নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেটা হবে না। তার মানে হচ্ছে পাওয়ারটাকে এখন পার্টি সেন্ট্রিক হয়ে গেছে, কিন্তু যেটা রাষ্ট্র সেন্ট্রিক হওয়ার কথা ছিল, যেটা জনগণ সেন্ট্রিক হতে ছিল, এটা পিপলস উইল বলে। কোনো অভ্যুত্থানের পর একটা পিপলস উইল হয়, সেই পিপলস উইলসকে মোমেন্টাম করে একটা নতুন জিনিস হয়। সেটাই মূলত চাইছিল যে গণ আকাঙ্ক্ষা যেটা বলতেছেন সেটাই মূলত সনদ। যে জনগণ আসলে সনদগুলো কোথায় কোথায় লিখেছিল, সনদগুলো রাস্তায় রাস্তায় লিখেছিল এইরকম চাই না, ফেসিস্ট চাই না। তাহলে ফেসিস্ট সিস্টেম মানে কি? ফেসিস্ট একটা সিস্টেম। কিন্তু আমি একদম পার্টিকুলারলি আপনার কথার সূত্র ধরেই বলছি। এখানে আপনি বললেন যে পার্টি চালাচ্ছে, পার্টির কথা বিএনপি বলেছে দেখে সেটা হয়ে যাবে। কোথায় হয়েছে? নির্বাচনের প্রসঙ্গ এবং নির্বাচনের ঘোষণা তো স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন যে ফেব্রুয়ারিতে হবে, এবং এটা তো জনগণের একটা দাবি ছিল যে অন্তর্বর্তী সরকারকে, এবং আপনারা যারা অনেক দিন ধরে ছিলেন, এনসিপির আরও অনেক সমন্বয়ক ছিলেন যারা পরবর্তীতে এনসিপিতে যোগ দিয়েছেন, তাদের একটা দাবি ছিল যে এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার আসবে, এবং এই জন্য তারা জাতীয় ঐক্যমত্যে বসেছেন সবার সাথে, এবং সব দলের আলাদা আলাদা মতামত থাকবে। আপনি দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে পুরো একটা রাষ্ট্র সরকার কখনো একটা দলের কাছে গিয়ে কথা বলেনি। ইতিহাসে দেখছেন কখনো? আপনি লন্ডনে গিয়ে কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা? জি, ভায়োলেশন হয়েছে না? আপনি মনে করেন রাষ্ট্রে কোনো দলের সাথে বসতে পারে না? আপনি আরও দেখতে চান পুরো ফুল সেট আপ বাংলাদেশের এখন যা আছে একটা দলের আন্ডারই সব চলে গিয়েছে। তারপরেও বলতেছে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রেশার দিয়েছে এবং অন টাইমেই করতে হবে নির্বাচন। মানে পৃথিবীর সব কিছু এখন হচ্ছে নির্বাচন কেন্দ্রিক হয়ে গিয়েছে। সংস্কার সব কিছু নেই, সেটা হচ্ছে নির্বাচন দিতে হবে, এবং নির্বাচিত সরকারের একমাত্র সরকার, যে সরকার বাংলাদেশে 54 বছর ধরে চেঞ্জ করেছে, আবার তারা এসে আবার চেঞ্জ করবে। দ্যাট ইজ দ্য ফিলসফি অফ নাও, আমি যেটা বুঝতেছি আর কি। আমরা যেটা বলার চেষ্টা করতেছি, আমরা কিছু মাইনর ভয়েস বলেন আর অভ্যুত্থানের শক্তির ভয়েস বলেন, আমার পার্টি চিন্তা বাদ দেন। এনসিপি ইজ নট এ বিগ ফ্যাক্ট। বিগ ফ্যাক্ট হলো যে বাংলাদেশে এখন কি দরকার, আসলে রিফর্ম দরকার কিনা। যদি বলেন হ্যাঁ দরকার, কতটুক দরকার, সেটুকে আমরা কি এখন অর্ডিন্যান্স দিয়ে করতে চাই সব দল মিলে, নাকি আপনারা ভোট দিয়ে করতে চান? উনি বলছেন গণপরিষদ। একই পার্লামেন্টে একই ব্যক্তি প্রথমে নির্বাচিত হবে, সেই গণপরিষদ সাইন করে, সেই সম্ভব। কি দরকার এটা কে বলবেন? এনসিপি বলবে, বিএনপি বলবে, নাকি নির্বাচন দরকার? আমি বলি সেটার জন্য তো একটা নির্বাচন দরকার। তারপর সমস্যা পদ্ধতি আছে। তো প্রথম কথা হচ্ছে আমরা জিনিসটা চাই কিনা। আমার কথা আছে আমি বিরতির পর এই বিষয়টা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কথার মাধ্যমে উঠে এসেছে, জনগণের কথাগুলো রাজনৈতিক দলের মানুষজন বলছে, এইটা কি শুধু এনসিপি বলে দিবে জনগণ কি চায়, নাকি বিএনপি বলে দিবে, নাকি জামাত বলে দিবে? এই প্রশ্নের উত্তর আমি আবারও আসতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেওয়ার। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আসছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা তার সাথে আবারও জুমে সংযোগ দেওয়ার চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম জুলাই সনদের বাস্তবতা এবং যে রাজনৈতিক পরিস্থিতি, সবগুলো বিষয় নিয়ে। আপনার কাছে আরেকটি সুস্পষ্ট প্রশ্ন রাখতে চাচ্ছি, এই সনদটার যে ইনডেমনেন্ট, এটা আসলে তাহলে কারা করছে বা কি উদ্দেশ্যে তারা করছে? যে এই সনদটা হলে সংবিধানের বিকল্প হিসেবে এটা কাজ করতে পারে এবং নতুন বাংলাদেশে নতুন একটা সংস্করণ এটা আনতে পারে। আপনার কাছে কি মনে, এবং কেন আপনারা এটার বিরোধিতা করছেন? না, আমরা তো এটা বিরোধিতা করছি না। আপনারা একটা ভুল কথা বারবার বলছেন, এবং সেটা উদ্দেশ্যমূলক ভাবে এটা বলা হচ্ছে। আপনারা জানেন যে এই রাষ্ট্রের যে একটা সংস্কার প্রয়োজন, সেটা তো সর্বপ্রথম 2016-17 সাল থেকে বিএনপি বলে আসছে। যখন আপনার আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী আমল, ফ্যাসিবাদের অগ্নিগর্ভে
থেকে তাদের চোখ রাঙানি উপেক্ষা করেই তো আমরা এই সংস্কার প্রস্তাব 17 সালে দিয়েছি ভিশন 2030 মাধ্যমে। তারপরে 2021 সালে দেওয়া হয়েছে, বিএনপি এককভাবে 27 দফা দিয়েছিল, তারপরে আবার 31 দফা দিয়েছে। তো আমরা কেন সংস্কারের বিরোধিতা করব? আমরা সংস্কার চাই, কিন্তু বাস্তবতার আলোকে আমরা কথা বলছি যে এটা এখনই আপনার সংবিধানের বিকল্প হিসাবে তো এটা দেখার কোনো সুযোগ নেই। যেটা সংবিধানে সন্নিবেশিত হবে সেটা সংবিধানের কোন কোন ধারার মানে পরিবর্তে সেটা নতুন ধারা সংযোজন হবে, সেটা তো সংবিধানেই সন্নিবেশিত হয়ে যাবে। এটা আলাদা করে তো সেখানে রাখার কোনো সুযোগ নেই। আলাদা হবে কোনটা? যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা সংবিধানের 4th তফসিলে আছে, সেখানে এই ঘোষণাপত্রটা, এই জুলাই ঘোষণাপত্রটা সেখানে সন্নিবেশিত হবে। আর সনদের ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নাই। সর্বপ্রথম তো আমরা এই ব্যাপারে অগ্রগামী ছিলাম। এখন হ্যাঁ, আমরা যদি যেটা দেশের বাস্তবতার আলোকে যেটা ভালো সেটাই তো আমরা রাজি হয়েছি। যেটা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে রাজনৈতিক ঐক্যমত্য যেগুলো বিষয় হবে সেগুলো সনদ আকারে হয়ে সেখানে সকলে স্বাক্ষর করবে, বাকিগুলোতে যেখানে ঐক্যমত্য হবে না রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে নির্বাচনে যাবে, জনগণের ম্যান্ডেট দিয়ে পরবর্তী সংসদে সেখানে যাবে। আমরা তো সে জায়গাতেই আছি, আমরা কেন সেটার বিরোধিতা করব? এবং আমরা বলছি আজকে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে এইটাই মনে হয় সংবিধানের সর্বশেষ মানে সংশোধন। ভবিষ্যতে যদি আরো ভালো কিছু আসে সেটাকে আমরা সংশোধন করব না? তখন কি আমরা বলবো জুলাই সনদে ওটা নাই বলে এটা করা যাবে না? জি, আপনার কাছে আমি আবারও আসছি। এই মুহূর্তে একই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি, রাজিকুজ্জামান রত্ন আপনার কাছে যাচ্ছি, যে এই যে কথাগুলো আসছে যে ঐক্যমতে হয়নি, তাহলে এই ঐক্যমত আনা এবং সংবিধানকে বাস্তবায়ন করা, বা আমরা নতুন একটা নির্বাচিত সরকার চাই, দেশের জনগণও সেটা চান, যদি সেটাই করতে হয় তাহলে এগুলোর বাস্তবায়ন তাহলে কিভাবে হবে? যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের একটা টার্গেট থাকা উচিত যে আমি কি চাই। যদি চাওয়াটাকে ছড়িয়ে দেই তাহলে তো আমি চাওয়াটা অর্জন করতে পারবো না। আমাদের এই ঐক্যমত্য কমিশনের এই চাওয়ার জায়গাটায় আমার মনে হলো এটা কি তারা ভুল করলেন নাকি ইচ্ছাকৃতভাবে করলেন, এই জায়গায় প্রশ্ন উঠতে পারে। এমন ইস্যু তারা নিয়ে এলেন যে ইস্যুতে একমত কখনোই কেউ হবে না। তাহলে সেই ইস্যুটা তারা কেন এখানে নিয়ে এলেন? তাহলে নিয়ে আসা উচিত ছিল, আমরা প্রথমে বললাম যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা বিগত দিনের যে স্মৃতিটা আমাদের মনে আছে, অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কালো অধ্যায়টা আমরা পার করেছি, বলেছি এই ধরনের জায়গায় আর যেন যেতে না হয় তার উপায়টা কি? এটা কি কাগজে দলিল লিখে এটা ঠেকানো যাবে? এটা কি সংবিধান লিখে ঠেকানো যাবে? এর আগের আওয়ামী লীগ তো সংবিধানকে অপরিবর্তনীয় করেছিল, পেরেছিল অভ্যুত্থান ঠেকাতে? পারেনি। ফলে সব কিছু সংবিধানে লিখেই সব কিছু করতে হবে, এই চিন্তা, এই ভূতটা, এই আওয়ামী ভূতটা তাদের মাথায় ঢুকলো কেন? বলতে হতে এমন একটা পরিবেশ তৈরি করি যাতে মানুষের গণতান্ত্রিক চেতনাটা বিকশিত হয়, গণতান্ত্রিক পরিবেশটা তৈরি হয়। গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে ফ্যাসিজমের সবচেয়ে বড় অ্যান্টিডোট। গণতন্ত্রের চর্চা, প্রশ্ন করার ক্ষমতা, জবাবদিহির পরিবেশ তৈরি করা, সেগুলোই হচ্ছে ভবিষ্যতে কাউকে ফেসিবাদী হয়ে তোলার ক্ষেত্রে বড় বাধা। আমরা সেটাকে প্রমোট করব, কিন্তু তারা চাইলেন কাগজে সব কিছুকে আটকে ফেলতে। এই কাগজে আটকে ফেলতে গিয়ে এখন একমত করা তো মুশকিল হয়ে যাচ্ছে। সব প্রশ্নতে সবাই একমত হবে না। তাহলে সবচেয়ে কম আমরা একসময় এটুকু বলে বিশেষ করি, স্কুলে সায়েন্সের ছাত্ররা পড়েছি যে কিভাবে লবণ, বালি এবং লোহার গুঁড়ার মিশ্রণকে আলাদা করবে। সেক্ষেত্রে প্রথমে চুম্বক দিয়ে লোহাটাকে সরিয়ে নিতে হয়, তারপর পানিতে গুলালে লবণটা পানিতে মিশে যায়, বালুটা বেরিয়ে আসে। তো এই যে প্রসেস অফ এলিমিনেশন, যে কীভাবে আমি দ্বিমতের জায়গাগুলোকে দূর করে একমতের জায়গায় আসবো, এগুলো আমাদেরকে কেন স্কুলে পড়ানো হয়েছিল আমরা ঠিক তাৎপর্য বুঝি নাই। কিন্তু জীবনে তো তার তাৎপর্যটা দেখতে হবে, রাজনীতিতে এটা দেখতে হবে। আমাদের এত জ্ঞানী মানুষগুলো, তারা মনে হলো যে আমাদের মধ্যে একটা জটিলতা তৈরি করার কাজটাই বেশি করলেন। তারা জটিলতা দূর করার পদক্ষেপের চাইতে এমন জটিল প্রশ্ন নিয়ে এলেন যেটা আসলে সমাধান অযোগ্য। ফলে আমরা মনে করি একদম সুনির্দিষ্ট করে ফেলা উচিত যে একটা গণতান্ত্রিক চর্চার জন্য কি হওয়া উচিত। আর সংবিধানে 20 নম্বর অনুচ্ছেদ একটা ছিল আমাদের, সেখানে ছিল যে মানে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। এই 1 বছরে যদি এই দৃষ্টান্তটা স্থাপিত হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা 1 বছরে তাদের হিসাব নিকাশগুলো দিয়েছেন, তাহলেও কিন্তু অন্তত প্রমাণ হতো যে এরপরে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে তার আয় এবং ব্যয়ের হিসাব দিতে হবে।
জি রাজিকুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু সেই সাথে আরো কিছু প্রশ্নও রয়েছে আসলে, সেগুলো সমাধানও করতে চাই। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আবার আসতে চাচ্ছি। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন উনি 16 আগস্টের যে গণপরিষদে আপনাদের আলোচনাটা হয়েছে সেখানেও বলেছেন যে গণপরিষদ সদস্য এবং সংসদ সদস্য হিসেবে কাজ করবেন, একই সঙ্গে সংবিধান নতুন করে প্রণয়ন করবেন। সবগুলো কাজ একসাথে কিভাবে করা সম্ভব? এটা তো বিগিনিং থেকে বলা হয়েছে। যখন আমরা যেটা প্রস্তাবনাটা সবাই মিলে দিয়েছিলাম সেটা হলো, দেখেন আমরা যে এগুলো রিফর্মের যে এজেন্ডাগুলো আমরা সবাই মিলে একমত হলাম, এইটাকে তো আমরা পরবর্তী আপনি সংসদে বলেন আর গণপরিষদ রেকটিফাই তো করবেন নাকি? এই জিনিসটা কি করলেন? এর আইনি ভিত্তি যেভাবে দিতে চান সেটা ওনারা বিএনপি যেটা একমত হইলো যে আমরা পরবর্তী গভর্নমেন্টে গিয়ে এটাকে লেজিটিমাইজ করবো, যেই সরকারে যাই না কেন। এটা তো এগ্রিমেন্ট সবাই হলো। তো এই এগ্রিমেন্টটা কি হবে, যখন আমরা আবার সবাই ইলেকশনে গেলাম দলভাবে, বিভিন্ন দল থেকে আমরা ইলেকশন জিতে যারা আসলাম, তারা প্রথম যেটা কাজ করবে, এই সংবিধানে যে চেঞ্জগুলো আমরা করলাম বা সবাই মিলে একমত হইলাম, সেই চেঞ্জগুলোর উপর আবার ডিবেট করবে যে এই যে রিফর্ম 11টা রিফর্মের কথা বলেছি আমরা, সেই রিফর্মগুলো ওকে কিনা, সবাই মিলে আমরা ওকে হয়েছে, এই পর্যন্ত আসছে। দেন এই এক মাসে প্রথম আমরা গণপরিষদ হিসেবে একই সংসদ সদস্য গণপরিষদে কারা থাকবেন, এটাও তো একটা বড় প্রশ্ন। গণপরিষদ যারা আপনি যাদেরকে পার্লামেন্ট মেম্বার বানাচ্ছেন, এখন আমরা প্রথম যদি ইলেকশনে যাই, সবাই যেই ব্যক্তিগুলো ইলেকশনে যাচ্ছে সেই পার্লামেন্ট মেম্বাররা প্রথমে এসে নিজেদেরকে আমরা এক মাস পর্যন্ত, মানে কনস্টিটিউশন হওয়ার আগ পর্যন্ত আমরা কি থাকবো, গণপরিষদ থাকবো। তারাই আবার এটা শেষ হওয়ার পরে কনস্টিটিউশন একটা পেয়ে গেলাম আমরা, রিফর্ম আকারে কনস্টিটিউশন পাইলাম না, সেটাকে তারা শপথ নিয়ে তারা পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। সুতরাং দুইবার ইলেকশনও করার দরকার নাই। এটাই ছিল আমাদের প্রস্তাবনা। তাহলে কি একটা লেজিটিমাইজ একটা রিফর্ম, আমাদের সময় খুব কম রয়েছে, আমাদের শেষ করতে হচ্ছে, একটা রিফর্ম কনস্টিটিউশন পাইলাম, সেটার উপর ভিত্তি করে আমরা শপথ নিয়ে আমরা কি গেলাম, পার্লামেন্টে গেলাম। একই ব্যক্তি দুইটা কাজ করতে পারলো। সুতরাং আলাদা করে গণপরিষদ মানে ইলেকশন করতে হবে, এটা আলাদা নেসেসারি না, একসাথেই করা সম্ভব। তাহলে কি হলো, আমাদের প্রস্তাবিত জিনিসগুলো বাস্তবায়ন করা সম্ভব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন এবং সেই সাথে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালিম প্রিন্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের RICLC গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক ইস্যু বা বাস্তব ইস্যু এবং জাতীয় ইস্যু নিয়ে আলোচনা আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।